সন্ধে হয়ে গেছে আর পিকুর বাবু কি নিয়ে এসছে আমলকি আর আতা। আর আতাটা কোনো রকমের ভেজাল না, একদম গাছের আতা, একদম পুরো গাছের পাকা আতা, দুই একটা কাঁচা আছে। তো আতা বেশি না, কিন্তু এই দেখো আমলকি শুধু দেখো 10 কেজির উপরে আমাদের একজন গিফট করেছে। আর এটা একটু আত্মীয়র মধ্যে পরিচয়, গাড়িতে পরিচয় নিতে নিতে আমাদের সে আত্মীয় বেরিয়ে গেছে। তো বললো ঠিক আছে তুমি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবে, কাঁঠাল দেবো, আমলকি দেবো, আতা দেবো। তো অনেক খুঁজেছে, কাঁঠাল পাওয়া যায়নি কারণ সবাই নিয়ে নিয়ে চলে গেছে। তো এই দেখো পুরো আমলকি গাছ থেকে ভেঙে নিয়ে চলে এসছে একদম। তো পিকুর বাবু বলছে এই আমলকি তুমি কাউকে দেবে? তা আমি বলছি কি না, আমলকির ভাগ দেওয়া যাবে না, সব কিছুর ভাগ দেওয়া যাবে। কারণ এগুলো কেটে শুকিয়ে যদি রাখা হয় তাহলে কিন্তু খাওয়ার পরে যদি একটু গালে দেওয়া হয়, এটা খাওয়া কিন্তু অনেকই ভালো। তো এই দেখো কত আমলকি নিয়ে এসছে, তো ভাবতে পারিনি আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু 100 টাকা কেজি। তো 10 কেজির উপরে, তাহলে বুঝতে পারছো যে কত টাকা। তো পরিচয়টাই একটু হলো তোমাদের বলি। আমার দাদুর 2 বিয়ে, সেই আগের বিয়ের মেয়ের ছেলের জামাই, এরকম একটা দূরের পরিচয়। তো সে পরিচয় নিতে নিতে আমরা আত্মীয় মতো হয়ে গেছে। তো বললো তুমি আগে আমাকে কেন ফোন করোনি? তা আমরা তো জানি না। তো এখন পরিচয় বলে নাম্বার নিয়ে রেখেছে, বলে আমি যখন ডাকবো তখন আসবে। তো এই দেখো, দেখতে পাচ্ছ কার কার পছন্দ একটু জানিয়ে তো। ওটা ছিল কালকের সন্ধ্যের সময়, আর আজ ভোর থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। এখন দেখো 5টা 10 হয়েছে আর আমি উঠে পড়েছি রান্না করার জন্য। আর দেখো কতগুলো মাছ, প্রায় 5-6 কেজি মতো মাছ কালকে জালে পেয়েছিল, কিন্তু আমি কিন্তু একটাও কাটিনি। আমার দেওর আর পাশের ঘরের ছেলে ওরা রাত 12টার সময় কিন্তু এই মাছগুলো কেটে ফ্রিজে রেখেছিল। তখন আমার শরীরটা ঠিকঠাক ছিল না, সেই জন্য আমি উঠে আর কাটিনি, আর ওই রাতে আর উঠেও নি। তো ওরা কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। এখন এটা আমি রান্না করব, ফ্রিজে রাখবো, প্লাস ওদের দেবো। পাশের বাড়ির ছেলেরা, ওদের তো ফ্রিজ নেই, তো সেই জন্য ওরা বলেছিল ফ্রিজে রাখো, আমি সকালে নেব। তো দেখো কতগুলো মাছ, একদম ফ্রেশ টাটকা, খেতে কিন্তু অনেক টেস্ট। বাজার থেকে কিনে তো নিয়ে আসি মোড়া, সেগুলো আলাদা টেস্ট, আর এগুলো জ্যান্ত তেলাপিয়ার কিন্তু একদম সম্পূর্ণ আলাদা টেস্ট। ভাই আমরা কিন্তু সব রকম মাছ খাই, নয় যে এটা খাই না ওটা খাই না, আমাদের অত ফুটুনি নেই, সব রকমের মাছ আমরা খাই, গন্ধ না হলে হলো। তো যাই হোক, প্রথমে চাটা বানিয়ে পিকুর বাবুকে দেওয়ার জন্য ডাকছি, আমি একটু চা খাবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না যেই কমপ্লিট হয় আমি পিকুর বাবুকে চা কিংবা গরম জল বানিয়ে কিন্তু ওনাকে ডাকি। তারপরে উনি ফ্রেশ হওয়ার পরেই কিন্তু তারপরে কাজে বেরোবে খেয়ে দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ। মিসমান ব্লগে আরেকবার ওয়েলকাম জানিয়ে, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। চা খেতে খেতে কিন্তু চলে এসেছি বাইরে। আর সত্যিকারের কথা, বাইরে দেখো ওয়েদারটা খুবই খারাপ। কালকে রোদ হয়েছিল সামান্য পরিমাণ, বেশি না। তো সেই জন্য ঘরের মধ্যে না একটু গরম গরম লাগছে, রান্না করেছি তা মনে হচ্ছে গরম গরম লাগছে। তো সেই জন্য বাইরে চলে এসেছি, বেশ ভালোই লাগছে। আর বাইরের ওয়েদারটা এতটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা। গ্রামের লোক কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, তাও গরমে মরে যাচ্ছে। আর আমাদের এখানে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। ঘরেও যদি হালকা ফুলকা রান্না করার সময় গরম লেগে যায়, বাইরে দাঁড়ালে একদম ঠান্ডা হয়ে যাবে শরীর। তো দেখো ওয়েদারটা কি সুন্দর, আর আমাদের উপরের থেকে সিনারিটা দেখো, দারুণ লাগে দেখতে, তাই না? তো দেখো, তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আজকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে পুরো ভিডিওটা কিন্তু দেখলে অনেক অনেক ভালো লাগবে। তো চলো, কেন জানি না সবার শরীরটা ঠিকঠাক যাচ্ছে না, ওয়েদারটা এতটা খারাপ আছে, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো একটু গরম। সেই জন্য পিকুর বাবু তো বলছে কাজে যেতে ইচ্ছা হচ্ছে না, তা কী আর করব, যেতেই হবে। তো ফাইনালি গাড়ি ফাড়ি পরিষ্কার করে পিকুর বাবু চলে গেল, আর চলে আসছি ঘর মুছতে, কারণ সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর মুছবো, চান করব, পূজা দেব। আর আজই খুব খুশি যে আমার বাবার টিকিট বানিয়ে ফেলেছে। আমার ছেলের জন্মদিনে আমার বাবা আসছে। আমার বাবা চেয়েছিল আমাকে অনেক কাছে বিয়ে দেবে, যাতে বারবার যেতে পারে।
তো কাছে তো বিয়ে দিয়েছে, কিন্তু বারবার আর যেতে পারছে না। তো বাবাকে বললাম তোমাকে কিন্তু আসতেই হবে পিকুর জন্মদিনে, 5 বছরের জন্মদিনে আসতে হবে। অনেক মানিয়ে তারপরে পিকুর মানে আমার বাবা রাজি হলো। সত্যি আমার সব বোন কটার বিয়ে হয়েছে দেখাশুনোই করে, কোনোটাই কিন্তু পালিয়ে বিয়ে করিনি। কিন্তু এই যে কেউ দূরে আছে কেউ কাছে আছে, কিন্তু সব থেকে কাছে আমি। আর আমার বাবা এটাই চাইছিল যে আমি কাছে, আর বিয়ের পরে সব থেকে দূরে চলে এসেছি আমি, যে আমার কাছে কেউ আসতেও পারবে না, আমি তাড়াতাড়ি কারোর কাছে যেতেও পারবো না। এইটাই হচ্ছে দুর্ভাগ্য কপাল আমার বাবার, যে ছোট মেয়ের বাড়ি চাইলেও যেতে পারবে না। তো কি আর করা যাবে। আজ বাবা যতক্ষণ না আমার ঘরে এসে পৌঁছাচ্ছে, যতদিন দিন না চলে যাচ্ছে আমার কাছে না আসছে, ততদিন আমি মনে শান্তি পাবো না। কারণ কি বলাও যায় কি, শরীরের ব্যাপার কখন কি হয়ে যাবে বলা যায় না। শ্বশুরমশাই যখন বেঁচে ছিল তখন কিন্তু আমি শ্বশুরমশাই শাশুড়িকে খুব বলছিলাম যে এসো এসো ঘুরে যাও, আমি প্লেনের টিকিট কেটে দিচ্ছি, এইভাবে এসো ওইভাবে এসো। কিন্তু শ্বশুরমশাই আর আসতে পারলো না। সে একবার আসলো তো মানে আমাদের ছেড়ে চলেই গেল। তো খুব খারাপ লাগে যে শ্বশুর শাশুড়িকে তো আসতে পারলো না, দেখি আমার বাবা মা আসতে পারে কি না। মাকে একবার জোর করে নিয়ে এসেছিলাম, তারপরে আর বাবাকে আনা হয়নি। তো এবার জোর করেছি বাবা আসবে। যাই হোক, পুজো দিতে এসে দেখি একটু পান খাবো ভেবেছিলাম, তো পানগুলো পুরোই খারাপ হয়ে গেছে। কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে তো, আর ঠিকঠাকভাবে ঘরের সামনে রোদ আসছে না, সেই জন্য একদম পানগুলো দেখো একদম খারাপ হয়ে গেছে। কত বড় বড় পান, দেখেই না লোভ লাগছে, কিন্তু পানগুলো সবই খারাপ হয়ে যাচ্ছে। কি আর করা যাবে, ওয়েদার খুবই খারাপ। তো যাই হোক, চলো এগুলো ফেলেই দিই, আবার মানে নতুন করে পাতা উঠুক। চলে আসলাম ডি মার্কেটে, কারণ ঘরে থেকে থেকে ভালো লাগে না। রবিবারে না মনে হয় যেন কোথাও না কোথাও যায়। কারণ কি বলতো, রবিবারে না ছাদে ক্যাই মেয়ে ক্যাই, সবাই কিন্তু করে না, কিছু মুখ পড়ারাই আমার ঘরের সামনেই এসেই করে। তাদের ঘর তো নেই, সেই জন্য আর কি করবে, লোকের ঘরের সামনে এসে লোকের পরিশান করে দেয়। তো যাই হোক, চলে যাচ্ছে ডি মার্কেটে। দেখো আমাদের এখানে কিন্তু মেট্রো চালু হয়ে যাচ্ছে। তোমরা যদি নাও দেখে থাকো, দেখো আমাদের এখান দিয়ে অনেক বছর থেকে কিন্তু শুরু হয়েছে। আমার পিকু পেটে আসা থেকেই কিন্তু এই মেট্রোটা চালু হয়েছিল। তো দেখো প্রচুর, আজ প্রথমবার এত ভিড় যে তোমাদের বলে বুঝতে হবে না। একটু খালি আছে সেইখানটায় এসে কিন্তু তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি, আর ক্যামেরায় এলাও নেই, সেই জন্য ভাবলাম একটুখানি হলেও তোমাদের দেখিয়ে দিই। বেশি কিছু নেইনি, সামান্য কিছু নিয়েছি, কারণ আগের বাজার একটু আছে। পিকুর জামা, আমার কি একটা দুটো জামা নিয়েছি, আর কিছু জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। তো পূজার শপিং কিন্তু আমাদের শুরু অলরেডি হয়ে গেছে। লাস্ট ফিনিশিং হওয়ার পরেই কিন্তু তোমাদের আমি দেখাবো এবং জানাবো যে কি কি নিয়েছি। প্রচুর কাশি সর্দি হয়েছে। চলো কি রান্না করেছি, কি সকাল সকাল উঠে রান্না করেছিলাম সেটা তোমাদের একটু শেয়ার করি। বেশি কিছু করিনি, এই যে পুঁই শাকের পাতা তেলে করে দিয়েছিলাম, ভাজা করেছি। আর নিরামিষ পুঁই শাকের পাতাটা এত সুন্দর লাগে না, কি বলবো। বানাতে পারলে ভালো লাগে, না বানাতে পারলে ভালো লাগে না। আর করেছিলাম মাছের ঝাল, বেশি কিছুই করিনি। তো আমার গোপাল আর আমি খেতে বসেছি। ডি মার্কেটে গেছিলাম বটে, তা কিছুই খাইনি। আর আমার পিকু ঝামেলাও করে না যে মা এটা দাও ওটা দাও, ও আর বাইরে গিয়ে খাওয়ার কথা আর কিছুই বলে না। যা খাবে মানে ঘরে এসেই খাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নেওয়ার পরে পিকুকে দিয়ে এসেছি টিউশন দিয়ে আসার পরে দেখি ছাদটা প্রচণ্ড নোংরা। আর এই কদিন ধরে নোংরা দেখছিলাম কেউ ঝাড়ু করে কিনা, কারণ সবসময় তো আমরাই ঝাড়ু দেই, আর উপর দিয়ে চলবে ফিরবে, কিন্তু ঝাড়ু কেউ করবে না। মানে পাটা এ ফাঁ এধার ওধার করে পেছনটা নাড়িয়ে হাঁটবে, আর ওর উপর দিয়ে হাঁটবে, তাই একটু বলবে না যে একটু ঝাড়ু করে দিই, আর যতই নোংরা হোক না কেন। মানে জানি না ওদের ঘর বাড়ি কী করে পরিষ্কার করে রাখে, যে নিজেদের বাচ্চারা খেলাধুলো করে, আমরা নিজেরাই হাঁটাচলা করি, তো একটু পরিষ্কার করে রাখি। ব্যথা হয়েছে সেই জন্য আমি করছিলাম না। তারপর দেখি যে এই বাচ্চা মেয়েটা হাঁটছে, দেখেছো, ওদের পায়েটায় লাগছে বলে ওরা কী করেছে, সব ঝাড়ু করে না সাইডই করে দিয়েছে। তো আমি ভাবলাম না তুলে দিই, কী আর করা যাবে।
করার কিছুই নেই। সেই জন্য আমি আগে মোটা মোটাগুলো তুলে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু প্রথমে জলের ছিটে দিয়ে মোটাগুলো তুলে নিয়েছি, তারপরে কিন্তু আবার জলের ছিটে দিয়ে সব জায়গায় আমি ঝাড়ু করে তুলে দিচ্ছি। আমি কিন্তু বাপের বাড়ি এরকমভাবে ঝাড় দিতাম, কারণ মাটির উঠোন প্রচণ্ড ধুলো, সেই জন্য এরকম জলের ছিটে দিই, দেওয়ার পরে কিন্তু আমি উঠোনটা ঝাড়ু করি। আমার বাপের বাড়িতে অনেক বড় উঠোন, তোমরা দেখেছো। ঠিক এই ছাঁটটাও কিন্তু আমার বাপের বাড়ির মতো বড়। কোমর ব্যথা হয়ে যায়, বুঝতে পারছো, আর গরম লেগে যাচ্ছে, কারণ আজকে না একটু হাওয়া নেই, সেই জন্য ধুলোটা কম উঠছে। আর এত নোংরা কেন হলো হঠাৎ, ওই যে ছাদের কাজ বাজ করেছে, সেই জন্য ধুলো বালি মাটি কাটি সব বেশি ভর্তি হয়ে গেছে। তো আর আমি কারোর সামনে সত্যিকারের কথা মুখ লাগাতে ইচ্ছাও হয় না। কুকুরিদের স্বভাব হয়ে গেছে আমার সঙ্গে ঝগড়া করা, কিভাবে করবে, ঘরে পিছনে হচ্ছে ঘাউ ঘাউ করবে। তো সে একবার তোমাদের তো বলেইছিলাম যে আমার পূজার সময় আমি একটু সিঁড়িতে জল দিয়েছিলাম, তা মানে নাইটিটা উঁচু করে পাটা এদিকে ওদিকে দিয়ে পেছনটা ঘোরাতে ঘোরাতে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিলো। দেখছে মানে জলটা যাচ্ছে আর দেখছে কে জল দিচ্ছে, যেই না আমার মুখটা দেখেছে সেই ঘাউ ঘাউ করা শুরু করে দিয়েছে। সেই জন্য ভেবেছি আমি পারলে করব, না পারলে কারোর আর বলবো না, যে আর সিঁড়িতে জলও দেবো না, আমার ঘরের সামনেটুকুই আর ছাদটুকুই পরিষ্কার করে রাখবো। যাই হোক, আর বলে কোনো লাভ নেই, যাদের যেরকম স্বভাব সে তো করবেই। তো দেখতে দেখতে বিকাল হয়ে সন্ধে কাছাকাছি হয়ে গেছে, আর কিছু দেখাতে পারিনি এই ভিডিওতে। কিন্তু আগের ভিডিও কতগুলো মুরগি দেখো, আর মুরগির মাঝখানে বসে পড়েছি, একটা তো নিয়ে যাব। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।